একটা 17-18 বছরের একটা ফ্যাসিস্ট শাসন, তারপরে একটা প্রায় 2 বছরের মতো একটি অন্তর্বর্তীকালীন সরকারের শাসন। সেখান থেকে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার গঠন করেছে। এমন না যে একটা জোর করে করে ক্ষমতা দখল করেছে, একটা পুরোপুরি একটা নির্বাচনের মধ্য দিয়ে এসছে। এবং যে জুলাই সনদের কথা বলা হচ্ছে আমরা সবাই জানি, একটু দয়া করে সবাই করে খুলে দেখবেন যে প্রতিটি পাতায় বলা হচ্ছে যে যে বিষয়গুলোতে একমত হবে না যে দলগুলো, যদি সেই দল কেউ নির্বাচিত হয়ে সরকার গঠন করে, তারা তাদের ইশতেহারে যেটা ছিল সেই অনুযায়ী তারা কাজ করবে। আপনি এখন জানেন, খুলে দেখেন। তো সেই জায়গাগুলোকে ভুল বোঝানো হচ্ছে কেন যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, বিএনপি সরে যাচ্ছে, বিএনপি দূরে চলে যাচ্ছে। প্রবলেমটা তো অন্য জায়গায়। প্রবলেম হচ্ছে যে গণভোট, যেটা কথা বারবার বলা হচ্ছে, সেই গণভোটে যে 4টা কোশ্চেন ছিল, সেই 4টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেন তো আমরা একমতই ছিলাম, কিন্তু একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমাদের সেই কমিশন, আপনার সংবিধান সংস্কার কমিশন, তারা যেন কারোর সঙ্গে পরামর্শ না করি, আমাদের রাজনৈতিক দলগুলি স্টেক হোল্ডার যারা ছিল তাদের সঙ্গে করে পরামর্শ না করি তারা এটা চাপিয়ে দিয়েছেন। এই যে বিষয়টা, এটা তো আমি, আপনার মনে আছে, আপনাদের মনে থাকবে, আমি তখনই স্টেটমেন্ট দিয়েছিলাম, এটা একটা জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাচ্ছি, আমরা কখনোই সেটা মেনে নিইনি। আমরা বারবার বলেছি যে আমরা এইখানে একমত নই। ওইভাবেই তো ইলেকশনটা হয়েছে, সেইভাবেই তো ম্যানিফেস্টো দিয়েছি আমরা, সেইভাবেই তো জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, দিয়ে আমরা সরকারে এসেছি। এখন আমরা যখন সরকারে এসে আমরা কিন্তু চেষ্টা করছি জুলাইয়ের ঘোষণার প্রতিটি অংশ অক্ষর আমরা যেগুলো স্বাক্ষর করেছি আমরা সেটা পালন করতে চাই, এবং শুরু করেছি কাজ। আমরা ইতিমধ্যে অনেকগুলো কাজ হয়েছে। ইতিমধ্যে পার্লামেন্টে একটা কমিটি গঠন করা হয়েছে, আপনার জুলাই আপনার সংবিধান অ্যামেন্ডমেন্ট, অ্যামেন্ডমেন্ট কমিটি, অর্থাৎ সংশোধনী কমিটি করা হয়েছে। এখানে এখন আপনার শুরু হয়েছে শব্দ নিয়ে বিভেদ, ওটা সংস্কার হবে নাকি আপনার সংশোধন হবে। অলরাইট, আপনার আসুন আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করি, আলোচনা করে সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একমত না হয়ে বেরিয়ে যাবেন, আলোচনা করেন। কিন্তু এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন বাইরে, 5 বছর করতে দেবো না, এটা ভাষায় কথা বলতেন আপনার আমাদের হাসিনা। বিরোধী দল যখন গেল 91-এ, একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেবো না, আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। আমরা তাদের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল, এবং আমরা মনে করি যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে, কার্যকর করতে হলে বিরোধী দলকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। তারা অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই তারা বিরোধিতা করবেন, এবং যে ভুলগুলো সরকার করবে সেগুলোকে দেখিয়ে দেবেন, কিন্তু সেটা পার্লামেন্টের মধ্যে হলেই সেটা আপনার গণতান্ত্রিক পরিবেশটা ঠিক থাকে। দুর্ভাগ্য আমাদের, আমরা সেই আগের মতোই আপনার শুরু করেছি যে রাস্তায় নেমে এর প্রতিবাদ করার বা জনমত তৈরি করার চেষ্টা করছি। এটা তো আপত্তি নেই, এটা আপনার গণতান্ত্রিক রীতি, কিন্তু সেটা এমন এক পর্যায়ে যেন না যায় যে পর্যায়ে গিয়ে আপনার এটা একটা সংঘাতের রূপ না নেয়। এটা আপনার অত্যন্ত জরুরি বিষয়। আমরা অবশ্যই নিন্দা জানাই যে সমস্ত জায়গাগুলোতে আপনার দু একটা ঘটনা ঘটেছে, এটা নিন্দনীয়, এবং এটা অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিরপেক্ষভাবে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, এটাও আমরা মনে করি। একটা ব্যাপার তো আপনারা সবাই মানবেন যে আজকে মিডিয়ার উপরে কোনো হস্তক্ষেপ নাই সরকারের, আছে কি? নাই। তাহলে এটা তো একটা পজিটিভ জিনিস। আপনার কোথায় কি নিয়োগ হলো না হলো এটা আরেকটা বিষয়, এবং আমার দুঃখজনকভাবে বলতে হবে আমাকে যে সেখানেও আপনাদের সাংবাদিকরা এর মধ্যে জড়িত। এই যে একজন বললেন না বিএনপির কোনো গ্রুপিং নাই, বিএনপি ইজ নট লুকিং আফটার ইট, আপনাদের সাংবাদিকদের মধ্যে গ্রুপ তৈরি করে আপনারাই আপনার আরেকজন কাকে সরিয়ে দিচ্ছেন। এই বিষয়গুলো তো সত্য কথা। সুতরাং এককভাবে ওইভাবে যদি আপনার বলা যায় তাহলে কিন্তু সঠিক হবে না কথাটা। অন্যদিকে আপনার আজকে মিডিয়া কার দ্বারা নিয়ন্ত্রিত? মিডিয়া তো আপনার বিজনেস হাউস দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের বারুক কামাল সাহেব যে এখানে কাজ করছেন হয়তো সেইখানে ওইটা অতটা নাই, কিন্তু বেশিরভাগ মিডিয়াগুলোই তো আপনার তাদের হাউস দ্বারা নিয়ন্ত্রিত, বিজনেস হাউস দ্বারা নিয়ন্ত্রিত। সেইখানে তো আমাদের ভেতরে ঢোকার খুব একটা সুযোগ নাই। আমরা অবশ্যই সরকারি যে সমস্ত সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোতে যেন সঠিকভাবে আপনার লোককে নিয়োগ দেওয়া হয়, এবং সেখানে যেন ফ্যাসিবাদদের নিয়োগ হয় তা
অবশ্যই আমরা সেটা দেখবো এবং কোনো ভুল ত্রুটি থাকলে সেটাকে আমরা সমাধান করে নেব। আপনাদের যে বিষয়গুলো আজকে এসছে আমরা অবশ্যই এটা প্রধানমন্ত্রীর আপনাদের কাছে শুনলাম, সেগুলো আমরা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো। আরেকটা বিষয় এখানে বলেছেন বেকার সাংবাদিকদের যে আপনার তাদের কর্মসংস্থানের জন্য পুনর্বাসনের জন্য, এই বিষয়টি আমরা অবশ্যই প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে আমাদের যারা আপনার এই জুলাই নয় শুধু ফ্যাসিবাদ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারগুলো, তাদের সন্তানদের এবং এই বিষয়গুলো যেন আপনার অবশ্যই রাষ্ট্র যেন দেখভাল করে সে ব্যবস্থা আমরা অবশ্যই এই দিকটা আমরা নজর দেব। একটা কথা বলতে চাই আপনার শেষ মুহূর্তে শেষ করতে চাই, দেশটা আমাদের, এখানে আমরা সারাক্ষণ যদি শুধু মারামারি কাটাকাটি যুদ্ধ করতে থাকি তাহলে এটা কোনোদিনই সামনে যাবে না। আপনি চিন্তা করে দেখেন চীন, আমরা সেই 1948-এ আপনার হলো 47-এ আপনার ভারত ভাগ হলো, তাই না? চীনও কিন্তু ওই সময় আপনার স্বাধীন হয়েছে। আজকে চীন কোথায় চলে গেছে আর আমরা কোথায় পড়ে আছি? এর কারণ হচ্ছে আমাদের এত বেশি দিতে হবে, আমরা এত বেশি আমরা আপনার নিজেদের মধ্যে সমস্যা তৈরি করি, কখনো একমত হয়ে একটা মনোলিথিক একটা নেশন হিসাবে কিন্তু আমরা দাঁড়াতে পারছি না, যে কারণে আজকে সমস্যাগুলো তৈরি হচ্ছে। আমি মনে করি যেগুলো আমাদের সকলেরই চিন্তা করা উচিত। আমরা রাজনীতি করি, স্টেক আমাদের সবচেয়ে বেশি। আপনাদের সাংবাদিকদের বলেন, অন্যান্য পেশাজীবীদের বলেন, তাদের সবচেয়ে বেশি স্টেক আমাদের। আমরাও মরি, আমরাও জেলে যাই, আমাদের যে কোনো একজন সরকারি আসি তখন আবার আমাদেরকে চিন্তা করতে হয় যে পরে কি হবে, এইসব চিন্তা আমরা করি, কিন্তু আমরা কাজ করতে এগিয়ে যাই। পৃথিবীটা তো বদলে গেছে এখন, পৃথিবীতে যে আগের পৃথিবী নাই এখন। আপনি চিন্তা করে দেখেন আজকে অবলীলায় একটা বৃহৎ শক্তি তারা আরেকটি দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে যায়, আরেকটা শক্তি তারা আপনার আরেকদিকে সমানে আপনার আক্রমণ করছে, গোলাগুলি করছে এবং আপনার সমস্ত আপনার ধ্বংস করে দিচ্ছে। কই পৃথিবীতে কিছু বলছে না, তো ওই পৃথিবী বদলে গেছে এখন। তাই সেই জন্যই আমাদেরকে সেভাবে সব কিছুকে মাথায় নিয়ে কনসেন্ট্রেট করে আমাদেরকে এগোতে হবে। হ্যাঁ, আমরা জানি যে বাংলাদেশের অনেক সমস্যা আছে, আপনাদের সাংবাদিক এই মিডিয়াতে বহুত সমস্যা আছে, বেকারত্ব আছে, তার মধ্যেও কিন্তু আমাদেরকে একটু সহনশীল পর্যায়ে গিয়ে এগিয়ে যেতে হবে। আমরা যদি সহনশীল না থাকি তাহলে আপনার আবার এই বিভেদ আরও বাড়বে, কনফ্রন্টেশন বাড়বে, সেটা আরও ক্ষতিকর অবস্থায় নিয়ে যাবে। তাই আমি অনুরোধ করব যে আপনারা পজিটিভলি ইতিবাচকভাবে দেখুন সব জিনিসগুলোকে এবং সরকারকে সময় দেন, সুযোগ দেন যাতে সরকার সেই কাজগুলো করতে পারে। মাত্র 5 মাস কয়েকদিন হয়েছে, এর মধ্যেই যদি সবকিছু আমরা সঠিক চাই এটা সম্ভব না।